আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ইংলিশ সেকেন্ড পেপার ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি তাহমিদ হাসান দীপ্র, বর্তমানে ঢাকা ইউনিভার্সিটিতে ইংলিশ ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। তোমরা যারা যারা এতদিন ধরে ডিএমসি স্টেশন স্কুলের ক্লাস করেছো তারা অবশ্যই আমাকে চিনে থাকবে। তো ইংলিশ সেকেন্ড পেপার ক্লাস নিয়ে তোমাদেরকে আমি জিজ্ঞাসা করেছিলাম কোথায় কোথায় বেশি প্রবলেম। অনেক অনেক আইটেম দিয়েছে, আমরা সব আইটেমই কভার করব। আজকে আমরা শুরু করছি ট্যাগ কোয়েশ্চেন দিয়ে, ঠিক আছে? আচ্ছা, হোয়াট ইজ ট্যাগ কোয়েশ্চেন তোমরা সকলেই জানো অবশ্যই। ট্যাগ কোয়েশ্চেন হলো একটা নন কোয়েশ্চেন সেন্টেন্সের সাথে, নন কোয়েশ্চেন বলতে এমন একটা সেন্টেন্স যেটা কোয়েশ্চেন না, সেই সেন্টেন্সের সাথে এক্সট্রা ছোট একটা অংশ যেটা কোয়েশ্চেনের মতো করে কাজ করে, সেই অংশটাকে আমরা বলছি ট্যাগ কোয়েশ্চেন। যেমন হি ইজ আ স্টুডেন্ট, এটা কোয়েশ্চেন না, আর যাই হোক এটা কোয়েশ্চেন না। এইটার শেষে যখন আমরা এরকম একটা অংশ লাগিয়ে দেব, যেমন ইজন্ট হি, তাহলে এই অংশটাকে আমরা বলছি ট্যাগ কোয়েশ্চেন, ঠিক আছে? ট্যাগ কোয়েশ্চেন্স বা কোয়েশ্চেন ট্যাগস। এইটা ইংরেজি ভাষার তো অনেকগুলো তোমার স্ট্যান্ডার্ড ভার্সন আছে, যেমন ইংলিশ, ব্রিটিশ ইংলিশ, তারপরে আমেরিকান ইংলিশ, অস্ট্রেলিয়ান ইংলিশ, ইন্ডিয়ান ইংলিশ। ট্যাগ কোয়েশ্চেনটা শুধুমাত্র না, এক্সক্লুসিভলি ইউজ হয় ব্রিটিশ ইংলিশে, অর্থাৎ ইউনাইটেড কিংডমে যে ইংলিশটা ব্যবহৃত হয় এখানে ট্যাগ কোয়েশ্চেন ব্যবহৃত হয়। নর্মালি আমেরিকান ইংলিশে ট্যাগ কোয়েশ্চেন ব্যবহার হয় না, ঠিক আছে? বা ট্যাগ কোয়েশ্চেন ব্যবহার হলেও খুব অল্প কিছু ফর্ম ব্যবহৃত হয়, বাট ইংলিশের মতো, ব্রিটিশ ইংলিশের মতো এতটা ডিটেইলড ভাবে ইউজ করা হয় না, ঠিক আছে? তো যারা ইংলিশ ভাষা শেখা নিয়ে কনসার্ন, তোমরা সবাই তো ইংলিশ তো আমরা পড়ি বাংলাদেশে, কারিকুলাম, ন্যাশনাল কারিকুলাম আছে তাই, বাট ইংলিশ ভাষা নিয়ে যারা একটু কনসার্ন তাদের এত চিন্তা করার কিছু নেই যে আমরা ট্যাগ কোশ্চেনে এতগুলো ট্যাগ কোশ্চেনে হবে কিভাবে মনে রাখবো। এই রোলটা তোমাদের স্পোকেন ইংলিশের জন্য স্কিপ করার মতো। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আমরা মূল অংশে চলে যাই। দেখো, ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে প্রথমত আমাদেরকে কয়েকটা জিনিস নোটিস করতে হবে, কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। এগুলো হলো সব গ্রাউন্ড রুলস। গ্রাউন্ড রুল মানে, গ্রাউন্ড রুল কথাটা তোমরা আমার কাছে অনেকেই শুনে থাকো, এটা হলো যে বাই ডিফল্ট রুল থিংস। এই জিনিসগুলো তোমাদের মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে এই জিনিসগুলো অবশ্যই মেনটেইন করতে হবে। এগুলো যদি তোমরা মেনটেন করতে পারো, ট্যাগ কোশ্চেনের এক্সেপশনাল কিছু ঘাটতেরা রুলস যেগুলো আছে এগুলো বাদে বাকি সবগুলো রুল তোমাদের মনে রাখা সহজ হবে যদি এই কয়েকটা জিনিস খেয়াল রেখে থাকো, ঠিক আছে? ফর এক্সাম্পল, এখানে প্রথমে আমাদের যে জিনিসটা নোটিস করতে হবে সেটা হলো সাবজেক্ট। সাবজেক্টের কি নোটিস করতে হবে? সাবজেক্ট নোটিস করতে হবে যে ট্যাগ কোয়েশ্চেনের মধ্যে আমাদের সাবজেক্টটা অলওয়েজ প্রোনাউন হবে, কখনোই সাবজেক্টটা নাউন হবে না, ঠিক আছে? কেমন? একটু আগে আমি একটা এক্সাম্পল দিয়েছি, হি ইজ এ স্টুডেন্ট, আর একটা এক্সাম্পল দিয়ে যে শি প্লেজ, শি না, একটা নাম দিই, দেখো, মেরি প্লেজ ফুটবল। মেরি প্লেজ ফুটবল। এখন দেখো, এখানে আমরা ট্যাগ কোয়েশ্চেন ইউজ করব কি? ডাজেন্ট। এখানে কিছু একটা ইউজ করব, কি ইউজ করব? ডাজেন্ট মেরি ইউজ করা যাবে না, এখানে অবশ্যই একটা প্রোনাউন ইউজ করতে হবে। মেরি যেহেতু একটা ফিমিনাইন জেন্ডার, সাধারণত মেয়েদের নাম হয়ে থাকে, সেজন্য আমরা এখানে ফিমেল প্রোনাউন ইউজ করব। তাহলে এখানে আমাদের আনসারটা হবে, ট্যাগ কোয়েশ্চেনের আনসারটা হবে শি, ঠিক আছে? কখনোই ডাজেন্ট মেরি হবে না, ঠিক আছে? এবং আরেকটা জিনিস যেটা মাথায় রাখতে হবে সেটা হলো প্রোনাউন যেটা ইউজ করবে তোমরা এখানে, এই প্রোনাউনটার অবশ্যই সাবজেক্টিভ ফর্ম ইউজ হবে, ঠিক আছে? এখানে ডাজেন্ট হার, ঠিক আছে, দ্যাট ডাজেন্ট হার্স, এগুলো হবে না, এগুলোর একটাও হবে না। প্রোনাউন হবে সাবজেক্টের ক্ষেত্রে এবং সেই প্রোনাউনটার সাবজেক্টিভ ফর্ম ইউজ করা হবে, ঠিক আছে? নেক্সট যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হলো ভার্বস। ভার্বস কি মনে রাখতে হবে? ভার্ব মনে রাখতে হবে যে একটা সেন্টেন্সে, মানে ট্যাগ কোশ্চেনে, একটা ট্যাগ কোশ্চেনে অলওয়েজ অক্সিলিয়ারি ভার্ব বসবে, অলওয়েজ অক্সিলিয়ারি ভার্ব বসবে। কখনোই অক্সিলিয়ারি ভার্ব ব্যতীত অন্য যে ভার্বগুলো আছে, লেক্সিক্যাল ভার্ব যেগুলো বা প্রিন্সিপাল ভার্ব যেগুলো আছে, এগুলো আমরা কখনোই কোনো ট্যাগ কোশ্চেনে ইউজ করব না, ঠিক আছে?
কিন্তু এখন কোয়েশ্চেন হতে পারে যে কোনো সেন্টেন্সে যদি অক্সিলিয়ারি ভার্ব না থাকে, কারণ আমরা জানি যে প্রত্যেকটা সেন্টেন্সেই আইদার সেখানে একটা অক্সিলিয়ারি ভার্ব, আইদার সেখানে শুধুমাত্র প্রিন্সিপাল ভার্ব থাকবে অথবা প্রিন্সিপাল প্লাস অক্সিলিয়ারি ভার্ব থাকবে। তাহলে যে সেন্টেন্সে শুধুমাত্র প্রিন্সিপাল ভার্ব আছে সেই সেন্টেন্সে আমরা অক্সিলিয়ারি ভার্ব কিভাবে বসাবো সেটার এক্সাম্পল আমরা এখানেই একটা দেখছি, যে এই সেন্টেন্সে শুধুমাত্র একটা ভার্ব এবং এই ভার্বটা একটা প্রিন্সিপাল ভার্ব, লেক্সিক্যাল ভার্ব। তো এই ভার্বের ক্ষেত্রে আমরা অক্সিলিয়ারি ভার্ব কিভাবে ইউজ করেছি, এই সেন্টেন্সের ক্ষেত্রে আমরা অক্সিলিয়ারি ভার্ব করেছি, আমরা একটা ডু ভার্ব এনেছি। তার মানে প্রথম যে জিনিসটা আমরা মাথায় রাখবো ভার্বের ক্ষেত্রে, যদি প্রিন্সিপাল ভার্ব শুধুমাত্র প্রিন্সিপাল ভার্ব থাকে, শুধুমাত্র প্রিন্সিপাল ভার্ব থাকে, তাহলে আমরা কি ইউজ করব, ডু ভার্ব। ঠিক আছে, তাহলে আমরা ডু ভার্ব ইউজ করব। সেই ডু ভার্বটা কিভাবে কোন ফর্ম অনুযায়ী হবে, সেই ডু ভার্বটা হবে এই ভার্বের যে ফর্ম আছে সেই ফর্ম অনুযায়ী। ঠিক আছে, এই ভার্বের যে ফর্মটা আছে সেই ফর্ম অনুযায়ী ডু ভার্ব হবে। ঠিক আছে, এখানে যেমন প্লেজ আছে, প্লেজটা কার সাথে ইউজ করা হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সেজন্য আমরা কি জানি যে ডু এর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলো ডাজ। তার মানে আমরা এখানে ডাজ ইউজ করতে পারবো। এখানে যদি প্লেইজ না হয়ে প্লেইড ফুটবল হতো তাহলে আমরা ইউজ করতাম কি, ধরো এখানে প্লেইড ফুটবল, তাহলে আমরা ইউজ করতাম ডিড। ঠিক আছে, তো অনলি প্রিন্সিপাল ভার্ব যখন থাকবে তখন আমরা ডু ভার্ব ইউজ করব। আর যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে তখন কি করব, তখন আমাদের কোনো চিন্তা করা দরকার নেই, যে অক্সিলিয়ারি ভার্বটা আছে সেটাই আমরা পরবর্তীতে ওই সেন্টেন্সে রিপিট করব। যেমন যদি বলি যে মেরি ইজ আ গার্ল, এখানে আমরা কি ইউজ করব। এখন প্রশ্ন করতে পারো এই সেন্টেন্সের মধ্যে ভাই ইজ তো এটা প্রিন্সিপাল ভার্ব, এই সেন্টেন্সের মধ্যে, হ্যাঁ এই সেন্টেন্সের মধ্যে এটা প্রিন্সিপাল ভার্ব, সেটা আলোচনা করতে গেলে আমাদের ভার্ব নিয়ে আরো ডিটেইলে আলোচনা করতে হবে, বাট দিস ইজ নট আ লেক্সিক্যাল ভার্ব। এটা নিয়ে আমরা যখন ভার্ব নিয়ে ক্লাস করব, যদি কখনো করি, তাহলে আমরা এটা নিয়ে ডিটেইলে আলোচনা করব। এই সেন্টেন্সে ইজ প্রিন্সিপাল ভার্ব যদি কেউ বলে থাকো, ইউ আর রাইট, বাট এটা লেক্সিক্যাল প্রিন্সিপাল ভার্ব না। ঠিক আছে, আমাদের কনসার্ন হলো যে লেক্সিক্যাল ভার্ব কিনা। তো ইজ যেহেতু এখানে লেক্সিক্যাল ভার্ব না, সেহেতু এখানে আমাদের কিছুই চিন্তা করা দরকার নেই, আমরা এখানে শুধুমাত্র ইজন্ট শি দিয়ে দেব, বাস। তার মানে শুধুমাত্র প্রিন্সিপাল ভার্ব যখন থাকে, অর্থাৎ শুধুমাত্র প্রিন্সিপাল ভার্ব, এখানে লেক্সিক্যালটা দিয়ে দিই, শুধুমাত্র লেক্সিক্যাল প্রিন্সিপাল ভার্ব যখন থাকে তখন আমরা ডু ফর্ম ইউজ করব। আর যদি না থাকে তাহলে আমরা কি ইউজ করব, তাহলে যে অক্সিলিয়ারি ভার্বটা থাকে সেই অক্সিলিয়ারি ভার্বটারই আমরা নেগেটিভ ফর্ম, বা এখানে নেগেটিভ থাকলে এখানে পজিটিভ ফর্ম ইউজ করব। ঠিক আছে, আচ্ছা নেক্সট যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো টেন্স। এটা তোমরা ইতিমধ্যেই হয়তো টের পেয়ে গেছো। টেন্স মাথায় রাখতে হবে কিভাবে, এখানে প্লেজ আছে, এখানে সেজন্য ডাজন্ট হয়েছে, এখানে যদি প্লেড থাকতো তাহলে হতো ডিডেন্ট। ঠিক আছে, এখানে যদি হ্যাজ, হ্যাড, হ্যাভ এগুলো ফর্ম থাকতো তাহলে এখানে অনুরূপভাবে ওই হ্যাজ, হ্যাভ, হ্যাড এই ফর্মগুলো ইউজ করা হতো। তো টেন্স নিয়ে আমরা সেজন্য ডিটেইল আলোচনা করছি না, আমরা পরেরটাতে যাই। সেটা হলো যে নেক্সট চতুর্থ নাম্বার যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো যে অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ হবে, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ হবে। মেইন সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয়, যেমন এখানে আছে মেরি প্লেস ফুটবল, এই সেন্টেন্সটা একটা হ্যাঁ সূচক বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে আমাদের ট্যাগ কোয়েশ্চেনটা হবে নেগেটিভ। যেমন এখানে নেগেটিভ হয়েছে ডাজন্ট শি। ঠিক আছে, আর যদি মেইন সেন্টেন্সটা নেগেটিভ হয় তাহলে আমরা পরবর্তীতে এখানে বসাবো পজিটিভ। ঠিক আছে, যেমন কোনো ছেলের নাম ধরো মেরি, একটা ছেলের নাম মেরি, তাহলে কেউ একজন হয়তো বলতেছে একটা ছেলের নাম মেরি, আমরা কেউ একজন মেরিকে মেয়ে ভেবে কনফিউজ হয়ে গেল, তখন আমরা বললাম যে মেরি ইজ নট এ গার্ল, মেরি ইজ নট এ গার্ল, তাহলে এখানে হবে
ইজ শি, এখানে তখন হবে ইজ শি, কারণ এখানে আছে নেগেটিভ, এখানে আছে নেগেটিভ। ঠিক আছে, তার মানে এই চারটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। প্রথমত কি, যে সাবজেক্ট যদি ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট অলওয়েজ প্রোনাউন হবে এবং প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম হবে। তারপরে ভার্বের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে শুধুমাত্র লেক্সিক্যাল প্রিন্সিপাল ভার্ব যেগুলো সেন্টেন্সে থাকবে সেখানে আমরা টেন্স এবং নাম্বার অনুযায়ী একটা ডু ভার্ব ইউজ করব। তৃতীয়ত যে জিনিসটা, আর যদি অক্সিলিয়ারি ভার্ব সহ থাকে তাহলে শুধুমাত্র ওই অক্সিলিয়ারি ভার্বটারই ওই নেগেটিভ ফর্ম বা অ্যাফার্মেটিভ ফর্ম এগুলো আমরা ইউজ করব। থার্ড নাম্বার যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো টেন্স। টেন্স হলো ওই আমাদের ভার্বের যে টেন্সটা থাকবে সেই টেন্স অনুযায়ী এখানে বসবে, এখানে কখনোই অন্য টেন্স বসা পসিবল না। যেমন এখানে মেরি প্লেস ফুটবল আছে, এখানে আমরা ডিডেন্ট শি লেখা যাবে না, ঠিক আছে, লিখতে পারবো না, এখানে আমাদের লিখতে হবে ডাজন্ট শি। আর ফোর্থলি যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট মাথায় রাখতে হবে সেটা হলো যে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। ঠিক আছে, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ মানে মেইন সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে আমরা পরবর্তীটা ট্যাগ কোয়েশ্চেনটাতে নেগেটিভ ফর্ম ইউজ করব, আর মেইন সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগ কোয়েশ্চেনে আমরা ইউজ করব অ্যাফার্মেটিভ ফর্ম। ঠিক আছে, তো চলো আমরা নেক্সট অংশে যাই। আচ্ছা, তো আমরা ওই যে থিংস টু নোটিস চারটা জিনিস আমরা খেয়াল করলাম, সেখান থেকে আমরা এই গ্রাউন্ড রুলসগুলো পেয়েছি যে মেইন সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্ব ট্যাগ কোয়েশ্চেনে অক্সিলিয়ারি ভার্ব ইউজ হবে, অক্সিলিয়ারি ভার্বের কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করতে হবে। এটা আরও একটা জিনিস যেটা আমাদের মাথায় রাখতে হবে। কন্ট্রাক্টেড ফর্ম কোনটা সেটা আমরা একটু পরে দেখছি। বাক্য নেগেটিভ থাকলে ট্যাগ অ্যাফার্মেটিভ হবে, অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ হবে। আর চতুর্থত ট্যাগে সবসময় সাবজেক্ট হিসেবে প্রোনাউন বসবে। আমরা আগের স্লাইডটা থেকে এই চারটা ডিসিশনে পৌঁছাতে পারলাম। ঠিক আছে, কন্ট্রাক্টেড ফর্মটা আমি এখানে একটু দেখিয়ে দিই। সেটা হলো ট্যাগ কোশ্চেনে তুমি কখনো আর নট দে কিংবা ডাজ নট হি এভাবে লিখতে পারবে না, এভাবে লেখা যাবে না। এখানে অলওয়েজ কন্ট্রাক্টেড ফর্ম বা এই শর্ট ফর্মটা লিখতে হবে। যেমন ডাজন্ট হি, এখানে লিখতে পারবে আরেন্ট দে। ঠিক আছে, আচ্ছা, সাবজেক্টের ক্ষেত্রে কি কি জিনিস মাথায় রাখতে হবে? সাবজেক্টের ক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখতে হবে, প্রথমত আমরা মাথায় রেখেছি যে প্রোনাউন হবে। এখন এই প্রোনাউনটা কি হিসেব করে বসবে? প্রোনাউনটা বসবে হলো জেন্ডার এবং নাম্বার হিসেব করে। আমাদের সাবজেক্ট, মেইন সেন্টেন্সের সাবজেক্টটা যদি মেল বা ম্যাসকুলাইন হয়, পুরুষবাচক হয়, তাহলে আমাদের সাবজেক্টটা ট্যাগ কোশ্চেনের সাবজেক্টটা অবশ্যই পুরুষবাচক হতে হবে। আর মেইন সেন্টেন্সের সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে আমাদের এই ট্যাগ কোশ্চেনের সাবজেক্টটা অবশ্যই প্লুরাল হতে হবে। অর্থাৎ মেইন সেন্টেন্সে যদি ম্যাসকুলাইন হয় পরেরটাতে ম্যাসকুলাইন, ফেমিনাইন হলে ট্যাগ কোশ্চেনে ফেমিনাইন। আর যদি মেইন সেন্টেন্সে তোমার নাম্বারটা সিঙ্গুলার হয় তাহলে ট্যাগ কোশ্চেন হবে সিঙ্গুলার, আর প্লুরাল হলে প্লুরাল। ঠিক আছে, তো এখানে সেটাই লেখা আছে। যদি সাবজেক্ট প্রপার নাউন হয় তাহলে খেয়াল রাখতে হবে। আচ্ছা, প্রপার নাউন কেন বলছে এখানে, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। সেটা হলো যে নর্মালি তো যদি হি, শি, তারপর দে, ইট এগুলো দেওয়া থাকে তাহলে তো আমাদের সাবজেক্ট চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। যেমন কোনো সেন্টেন্স যদি এরকম থাকে যে হি গোস টু স্কুল, তাহলে তো এই হি এর বদলে ট্যাগ কোশ্চেনে কি সাবজেক্ট বসবে এটা আমাদের চিন্তা করার দরকার নেই, কারণ আমরা অলরেডি এখানে একটা প্রোনাউন সাবজেক্টিভ ফর্ম পেয়ে গেছি। তার মানে এখানে আমরা এই হি দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। কিন্তু এই হি এর জায়গায় যদি একটা প্রপার নাউন হয়, সেই প্রপার নাউনটা অনুযায়ী সেই প্রপার নাউনটা হিসেব করে আমাদেরকে এখানে ট্যাগ কোশ্চেনে প্রোনাউনটা বসাতে হবে। এবং সেই জিনিসটা তুমি বুঝবে কিভাবে? এই জিনিসটা বোঝার কোনো আলাদা কোনো নিয়ম নাই, এটা হলো প্রচলিত রীতি অনুযায়ী। কি প্রচলিত রীতি অনুযায়ী সেই প্রপার নাউনটা মেল নাকি ফিমেল এই জিনিসটা জানলেই হবে তোমার। জন নামটা আমরা প্রচলিত নিয়ম অনুযায়ী জন নামটা ম্যাসকুলাইন বা একটা ছেলের নাম। ঠিক আছে, সেজন্য আমরা পরবর্তীতে এখানে প্রোনাউন ইউজ করেছি হি। তারপরে মেরি নামটা প্রচলিত নিয়ম অনুযায়ী শি। ঠিক আছে, মানে ফেমিনাইন, সেজন্য আমরা এখানে প্রোনাউন ইউজ করেছি শি। কারণ শি ইউজ হয় শুধুমাত্র ফেমিনাইন জেন্ডারের ক্ষেত্রে, আর হি ইউজ হয় শুধুমাত্র ম্যাসকুলাইন জেন্ডারের ক্ষেত্রে।
তার মানে সাবজেক্ট যদি প্রপার নাউন হয় আমাদেরকে জেন্ডারটা এভাবে একটু চিন্তা করে বের করতে হবে। কিছু কনফিউজিং নেম থাকতে পারে, যেমন শাওন, শাওন নামটা ছেলেরও হয় মেয়েরও হয়, এখন তুমি এখানে হি সি যেটাই দাও সেটাই হবে। আচ্ছা, আর সাবজেক্টের ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা মাথায় রাখতে হবে সেটা হলো নাম্বার। এইখানে এই পাশে যদি প্লুরাল হয় ওই পাশে হবে প্লুরাল, এই পাশে যদি সিঙ্গুলার হয় তাহলে ওই পাশে হবে সিঙ্গুলার। সেটা কিভাবে বের করবে সেটা আমাদের দেখে এখানে একটু দেখে আস্তে আস্তে বুঝতে হবে, একটু কমন সেন্স খাটিয়ে বুঝতে হবে। যেহেতু এখানে ব্রিটিশ পিপল আছে, পিপল অবশ্যই প্লুরাল, সেই জন্য আমরা এখানে কি করব, আমরা দে ইউজ করেছি। আবার এখানে ক্যাটস আছে, ক্যাটস আছে, সেজন্য এখানে আমরা ইউজ করেছি দে। ঠিক আছে, কারণ ক্যাটস প্লুরাল। আচ্ছা আচ্ছা, তো এরপরে তো আমরা এতক্ষণ ধরে শিখলাম যে নাম্বার আর জেন্ডার হিসেব করে আমরা ট্যাগ কোশ্চেনের যে সাবজেক্টটা সেইখানে প্রোনাউন বসাই। এখন নাম্বার আর জেন্ডার হিসেব করে তো আমরা বসাই, বাট কি কি কেসে কেমন কেমন প্রোনাউন ইউজ করা যায় এটা নিয়ে কিছু স্পেশাল রুলস আছে। এখানে শুধুমাত্র স্পেশাল রুল নেই, এখানে কয়েকটা ডিফল্ট রুলও আছে, যেমন এগুলো এগুলো আমরা অলরেডি দেখে এসেছি একটু আগে। কিছু কিছু কয়েকটা জিনিস আছে এখানে যেগুলো একটু স্পেশাল। ঠিক আছে, তো এই চার্টটা আমরা যদি মনে রাখি তাহলে আমাদের ট্যাগ কোয়েশ্চেন করতে একটু সুবিধা হবে। ঠিক আছে, যেমন সিঙ্গুলার মেল পারসন, সিঙ্গুলার মেল পারসনের এক্সাম্পল আমরা একটু আগে দেখে এসেছি যে জন কেম হিয়ার লাস্ট নাইট। জন সিঙ্গুলার এবং জন মেল পারসন, সেজন্য এখানে প্রোনাউন হয়েছে হি। তার মানে আমাদের এই চার্টের সাথে এটা মিলে গেছে যে সিঙ্গুলার মেল পারসন যদি হয় প্রোনাউন ট্যাগ হবে হি। সিঙ্গুলার ফিমেল পারসন হলে শি, একটু আগে আমরা মেরির এক্সাম্পল দেখে এসেছি সেটা। সিঙ্গুলার থিং অর অ্যানিমাল। এবার যদি পার্সন না হয় অর্থাৎ মানুষ না হয়, যদি অবজেক্ট হয় অথবা প্রাণী হয়, পশু পাখি হয়, ইতর প্রাণী যাদের কোনো বুদ্ধিমত্তা নেই, এরকম যদি হয় তাহলে সেখানে হবে ইট। বাট যদি প্লুরাল পিপল বা প্লুরাল থিংস হয়, মনে রাখবা সিঙ্গুলার থিং হলে ইট হবে, ইটস ওকে। ঠিক আছে, কিন্তু প্লুরাল থিং যদি হয় তাহলে এখানে হবে দে। ঠিক আছে, যেমন ধরো এখানে যদি বলি দ্য টেবিল ইজ ব্রোকেন, তাহলে এখানে তুমি সরাসরি ইজেন্ট ইট দিতে পারো, ইজেন্ট ইট দিতে পারো। কিন্তু যদি হয় দ্য টেবিলস আর ব্রোকেন, তাহলে এখানে হবে আরেন্ট দে। এখানে তোমাকে দে বসাতে হবে। ঠিক আছে, এটা কেন আলাদা করে বললাম, কারণ নর্মালি আমরা মানুষের ক্ষেত্রে দে ইউজ করি, কোনো অবজেক্টের ক্ষেত্রে দিস দোজ এগুলো ইউজ করি, বাট এখানে টেবিলটা প্লুরাল হওয়া সত্ত্বেও আমরা টেবিলটা একটা অবজেক্ট হওয়া সত্ত্বেও আমরা সেখানে দে ইউজ করেছি। ঠিক আছে, আচ্ছা এরপর নিয়মটা আছে হলো যে স্পিকার, যদি স্পিকার নিজে কথা বলে, মানে সেন্টেন্সটা যে বলছে তাই সাবজেক্ট হিসেবে যদি সে নিজেই থাকে তাহলে সেখানে আমরা আই ইউজ করব। এটা তো তোমরা সবাই জানো, একটু কমন সেন্স খাটালেই হয়। স্পিকার অ্যান্ড আদার্স, স্পিকারের সাথে যদি আরও কিছু মানুষ থাকে তাহলে ট্যাগ কোয়েশ্চেন হবে উই। আর যদি দ্য লিসেনার কথা বলে, ঠিক আছে, মানে লিসেনারকে নিয়ে যদি কিছু বলা হয় অর্থাৎ সেকেন্ড পার্সনকে নিয়ে যদি কিছু বলা হয় তাহলে হবে উই। আর ইনডিফিনিট প্রোনাউন বলতে ইনডিফিনিট মানে কি, অনির্দিষ্ট। সামওয়ান, নোবডি, এভরিবডি, এখানে কাউকে নিয়ে একটা কিছু বলা হচ্ছে এটা বোঝা যাচ্ছে, কিন্তু কাকে নিয়ে এক্স্যাক্টলি কাকে নিয়ে কি বলা হচ্ছে এটা বোঝা যাচ্ছে না। এরকম কেসে আমরা কি ইউজ করব, দে ইউজ করব। ঠিক আছে, সামওয়ান, নোবডি, এভরিবডি, আমরা তো জানি না তারা কে, ছেলে না মেয়ে না সিঙ্গুলার না প্লুরাল, সেজন্য আমরা দে ইউজ করব। ঠিক আছে, আর একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যেটা এখানে চার্টে বাই অ্যাক্সিডেন্ট আসা নাই, সেটা হলো যে দেয়ার। কখনো কখনো দেয়ার আর দিয়ে কোনো সেন্টেন্স লিখি আমরা, তাই না, দেয়ার আর দিয়ে সেন্টেন্স লিখি, যেমন দেয়ার আর টু বার্ডস। এই ক্ষেত্রে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট কি হবে, এই ক্ষেত্রে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে আরেন্ট দেয়ার। ঠিক আছে, এক্ষেত্রে আমাদের এখানে কে আছে এটা দেখার কোনো দরকার নাই, আমরা দেয়ার আর অমুক, দেয়ার আর তমুক এরকম যে সেন্টেন্স গুলো আছে সেই সেন্টেন্স গুলোর ক্ষেত্রে সাবজেক্ট হবে দেয়ার। আচ্ছা,
তো প্রোনাউন ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট কি হবে এবং সাবজেক্টগুলো আমরা কিভাবে বের করব, যে নাম্বার এবং জেন্ডার হিসাব করে, এবং কোন কোন ক্ষেত্রে কি কি প্রোনাউন হবে সেটা আমরা দেখেছি। এরপর আমরা যেটা দেখব, যে আমরা যে একটা কথা বলেছিলাম শুরুতে, থিংস টু নোটিস, এটা বলার সময়, এটা পড়ার সময় আমরা কি বলেছিলাম, যে ট্যাগ কোশ্চেন অলওয়েজ সাবজেক্ট হিসেবে ভার্ব যেগুলো ইউজ হবে সেগুলো অলওয়েজ হবে অক্সিলিয়ারি ভার্ব। এবং আরও একটা জিনিস শিখেছিলাম, সেটা হলো যে সেই অক্সিলিয়ারি ভার্বের কন্ট্রাক্টেড ফর্ম বা সংক্ষিপ্ত ফর্মটা ইউজ করা হবে। এখন কোন অক্সিলিয়ারি ভার্বের তোমার কি বলবো, কোন অক্সিলিয়ারি ভার্বের কন্ট্রাক্টেড ফর্ম বা সংক্ষিপ্ত ফর্ম কি, সেই জিনিসটা আমরা এখানে একটু দেখব। সবগুলোই তোমার এখান থেকে শুরু করে এই পর্যন্ত যা যা আছে এই সবগুলোই যেমন মানে বেস ফর্ম যা আছে সেটার শেষে আমরা শুধুমাত্র একটু কি বলে এন অ্যাপোস্ট্রফি টি, এটুকু এই অংশ লাগিয়ে দিলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই ইজ থেকে শুরু করে হ্যাড পর্যন্ত এখানে আমরা কি করছি, এখানে শুধুমাত্র এই বেস ফর্মের সাথে হ্যাজের সাথে একটা এন টি যুক্ত করে দিচ্ছি, মাঝখানে একটা অ্যাপোস্ট্রফি। এটা করলেই আমাদের বাকি কন্ট্রাক্টেড ফর্ম হয়ে যাচ্ছে। শুধুমাত্র এক্সেপশনাল একটা ক্ষেত্রে, সেটা হলো এম। এম এর ক্ষেত্রে নর্মালি কন্ট্রাক্টেড ফর্ম হলো এইন্ট। ঠিক আছে, যেমন আই অ্যাম নট আ বেবি, আই এম নট আ বেবি। এখানে তুমি বলতে পারো যে আই এন্ট আ বেবি। বাট যদি ট্যাগ কোয়েশ্চেন হয়, সেক্ষেত্রে আমাদের এন্ট লেখা যাবে না, সেক্ষেত্রে আমাদের কন্ট্রাক্টেড ফর্ম হবে আরেন্ট। ঠিক আছে, তার মানে এই চার্টে যা যা দেখছো কন্ট্রাক্টেড ফর্ম সবগুলোরই সেম ফরম্যাটে হয়েছে, কিন্তু শুধুমাত্র একটা ক্ষেত্রে, এম এর ক্ষেত্রে কি হয়েছে, এমটা আরেন্ট হয়ে গেছে, এমটা এইন্ট না হয়ে গেছে আরেন্ট। ঠিক আছে, এখানে ফর এক্সাম্পল অনেকগুলো সেন্টেন্স দেওয়া আছে, আই এম আর্লি, আরেন্ট আই, দে লেফট আর্লি, ডিডেন্ট দে, তারপরে ইউ হ্যাভ সিন ইট, হ্যাভেন্ট ইউ। ঠিক আছে, হ্যাজেন্ট হি, তারপর হ্যাডেন্ট উই। আচ্ছা, এরপর আছে হলো মডাল অক্সিলিয়ারি। এতক্ষণ আমরা যেটা দেখলাম এগুলো হলো প্রাইমারি অক্সিলিয়ারি কন্ট্রাক্টেড ফর্মগুলো আমরা দেখলাম। এরপর আছে হলো মডাল অক্সিলিয়ারি। মডাল অক্সিলিয়ারিগুলোর ক্ষেত্রেও একটু এলোমেলো আছে, সেটা হলো উইলটা হওয়ার কথা ছিল এরকম, তাই না, উইলেন্ট, কিন্তু সেটা না হয় কি হয়ে গেছে, ওয়ন্ট। উডটা নর্মাল স্বাভাবিক আছে, শ্যালটা হওয়ার কথা ছিল শ্যালেন্ট, কিন্তু শ্যালেন্ট না হয় কি হয়েছে, শ্যান্ট। কিন্তু এটা খুব একটা বেশি ইউজ করা হয় না, শুধুমাত্র ব্রিটিশ ইংলিশে ইউজ করা হয়। ট্যাগ কোয়েশ্চেন জিনিসটাই মানে এক্সক্লুসিভলি ব্রিটিশ ইংলিশে বেশি ইউজ করা হয়। তো এবং এর ব্যবহারও খুব রেয়ার। ঠিক আছে, শ্যান্ট এটা খুব একটা পাবে না নর্মাল সেন্টেন্সগুলোর মধ্যে, নর্মালি এই শ্যান্ট শব্দটা বেশি একটা পাবে না। ঠিক আছে, অনেকে ওয়ন্ট উই ইউজ করে, বাট তুমি যদি শ্যান্ট উই ইউজ করো নো প্রবলেম, সমস্যা নেই। এরপরে শুডের কন্ট্রাক্টেড ফর্মটাও নর্মাল, ক্যানের কন্ট্রাক্টেড ফর্মটাও নর্মাল, কোড এখান থেকে শুরু করে এই পর্যন্ত নর্মাল আছে। ঠিক আছে, মেয়ের ক্ষেত্রে এটা নর্মাল আছে, কিন্তু বেশি ইউজ করা হয় হলো মাইটেন্ট। ঠিক আছে, মেয়ের একটা তোমার নেগেটিভ বলতেছি কন্ট্রাক্টেড ফর্ম থাকলেও আমরা সব সময় মানে খুব বেশি পরিমাণে এই জিনিসটা ইউজ করা হয় না, বেশি পরিমাণে ইউজ করা হয় মাইটেন্ট। আচ্ছা, এরপরে আছে হলো মাইট, মাস্ট, অট। ঠিক আছে, এরপরে আছে হলো তোমাদের বহুল প্রতীক্ষিত রুলস। ঠিক আছে, বহুল প্রতীক্ষিত রুলস, কিন্তু সেই রুলগুলো আমরা জেনারেল রুলগুলো যেগুলো আছে সেগুলো আমরা এতক্ষণ অলরেডি পড়ে ফেলেছি, যে নেগেটিভ স্টেটমেন্ট থাকলে পজিটিভ হয়, পজিটিভ স্টেটমেন্ট থাকলে নেগেটিভ হয়, তারপরে ভার্ব যেগুলো ইউজ করা হয় সেগুলো অলওয়েজ অক্সিলিয়ারি হয়, তারপরে সাবজেক্ট হিসেবে অলওয়েজ প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম ইউজ করা হয়, এগুলো আমরা এতক্ষণ দেখে এসেছি। এখন আমরা যে রুলগুলো দেখব এগুলো মূলত এক্সেপশনাল কিছু রুলস, যেগুলো আসলে তোমাদের ওই জেনারেল গ্রাউন্ড রুলস যেগুলো আছে আমরা দেখেছি সেকেন্ড স্লাইডে, ওই গ্রাউন্ড রুল জানা সত্ত্বেও তোমাদের এই জিনিসগুলো ভুল হতে পারে, সেজন্য আমরা এই রুলগুলো আলাদা করে পড়ব। এই রুলগুলো মুখস্থ করার চাইতে আমরা সবচেয়ে বেশি ইম্পর্টেন্টলি যেটা করব সেটা হলো যে আমাদের কনসেপ্টটা একটু ক্লিয়ার রাখার চেষ্টা করব। ঠিক আছে, কনসেপ্টটা আগে ক্লিয়ার করব, তারপর আমরা রুল পড়ব। ঠিক আছে, দেখো ইম্পারেটিভ সেন্টেন্সের জন্য ট্যাগ কোয়েশ্চেন একটু
অন্যরকম হয়। অন্যরকম বলতে একটু কনফিউজিং হয়, সহজ কথা। কিভাবে কনফিউজিং হয়? যে ওপেন দ্য উইন্ডো, ওপেন দ্য উইন্ডো, এখানে তো সাবজেক্ট নেই, তাই না? ওপেন দ্য উইন্ডো, এখানে কোনো সাবজেক্ট ভিজিবল নেই, কিন্তু আমরা জানি যে সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট উইথড্র থাকে। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট উইথড্র থাকে, মানে সাবজেক্টটা সেন্টেন্সের মধ্যে থাকে না, বাট সাবজেক্ট একটা কিছু আছে, এটা আমরা জানি। এগুলো হলো ইম্পারেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য। তোমরা ছোটবেলায় যখন সেন্টেন্স পড়েছো তোমরা জানো। তো সাবজেক্ট হিসেবে কি থাকে? সাবজেক্ট হিসেবে থাকে ইউ। ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা কি করি? ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা মূলত একজনকে কমান্ড করি। আমার সামনে উপস্থিত আছে এমন একজনকে কমান্ড করি, আর আমার সামনে যে উপস্থিত আছে তাকে আমি কিভাবে কি বলে সম্বোধন করি? ইউ বলে সম্বোধন করি। সেজন্য ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ট্যাগ কোয়েশ্চেন হবে ইউ। এবং কিভাবে ইউ হবে, কেন ইউ হবে, সেটা আমরা একটু চিন্তা করি। দেখো, যখন আমি বলবো আমার সামনে যে আছে তাকে আমি একটা কাজ করতে বলেছি, সে এখনো করেনি, তার মানে সে কাজটা কি ভবিষ্যতে করবে নাকি করে ফেলেছে? সে কাজটা কিন্তু করে ফেলেনি, সে কাজটা ভবিষ্যতে করবে। যদি করে তো ভবিষ্যতে করবে। সেজন্য আমরা ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে অলওয়েজ ভবিষ্যৎ বোঝায় এমন এমন অক্সিলারি ভার্বগুলো ইউজ করে থাকি। যেমন এখানে আছে উইল ইউ, ওপেন দ্য উইন্ডো, উইল ইউ। তারপর ডোন্ট বি লেট, উইল ইউ, হেল্প মি উইথ দিস, ক্যান ইউ। ঠিক আছে, ক্যানকে তুমি এক্সক্লুসিভলি ফিউচার বলতে পারো না, কিন্তু এখানে আমরা ক্যান কখনো কখনো কি ফিউচার টেন্স হিসেবে ইউজ করে থাকি। যেমন যেমন তোমাকে আমি বললাম যে ইউ ক্যান গো টু স্কুল নাও, তুমি এখন স্কুলে যেতে পারো। তুমি এখনো স্কুলে যাওনি, কিন্তু আমি বলছি যে ইউ ক্যান গো টু স্কুল নাও, তুমি এখন যেতে পারো, স্কুলে যেতে পারো, এখনো তুমি যাওনি। এখানে এই সেন্টেন্সটাতে ক্যান ইউজ করা হয়েছে ফিউচার টেন্স হিসেবে। ঠিক আছে, মোডাল অক্সিলারির কিছু বিশেষ ফাংশন থাকে, ওটাও আবার ভার্ব নিয়ে যখন আমরা ডিটেল আলোচনা করব, যদি কখনো করি, তখন আমরা আলোচনা করতে পারবো। এখন আপাতত জেনে রাখো যে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা মূলত এই কয়েকটা জিনিস ইউজ করি। ফিউচার টেন্স বা ফিউচার টেন্স বোঝায় এমন অন্য কোনো অক্সিলারি ভার্ব আমরা এখানে ইউজ করব। এগুলোর মধ্যে মূলত আসলে ক্যান ইউ, উইল ইউ আর ওয়ন্ট ইউ, এই তিনটা জিনিসই আছে। বাট কুড ইউ, তারপরে উড ইউ, এই জিনিসগুলো কখনো কখনো ইউজ করা যায়। বাট তোমরা এই তিনটার মধ্যে যদি থাকো তাহলে সেফ থাকবে, অত কিছু ঘাটাঘাটি করে এক্সট্রা ইউনিক হিসেবে লেখার কোনো প্রয়োজন নেই। ট্যাগ কোয়েশ্চেনের নাম্বার কাটায় কাটায়, মানে গ্রামাটিক্যাল আইটেম যেগুলো আছে এখানে তোমার সঠিক হলেই নাম্বার পেয়ে যাবে। এমন না যে তোমাকে একের জায়গায় এখানে 1.5 দিবে যদি তুমি অন্য এক্সেপশনাল কিছু লেখো। এরকম হলে আমি বলতাম যে এক্সেপশনাল কিছু লেখো, কিন্তু যেহেতু সেরকম কোনো সুযোগ নেই, সেজন্য আমরা এই তিনটার মধ্যেই লিমিটেড থাকার চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা। বাট একটা জিনিস মাথায় রাখবো, যে পোলাইটনেসের বিষয়। যখন তুমি কনভারসেশন করবে কারোর সাথে ট্যাগ কোয়েশ্চেন ব্যবহার করে বাস্তব জীবনে, তখন চেষ্টা করবে একটু ওয়ন্ট ইউ ইউজ করার, তাহলে এটা একটু শুনতে পোলাইট শোনা যায়। সেকেন্ড এক্সেপশনাল রুল হলো লেটস। আচ্ছা, লেটস মানে কি? লেটস মানে হলো লেট আস। এই লেট আসটাকে আমরা সংক্ষিপ্ত করে লিখি লেটস। লেট আস যখন বলছি, লেট আস, আস শব্দটা যখন বলছি, আস বলতে আসলে কাকে কাকে বোঝায়? আস বলতে বোঝায় আমি নিজে প্লাস অন্য কেউ, আমি নিজে প্লাস অন্য কেউ। তার মানে কি? আমি এবং আমার গ্রুপ, আমি তুমি এবং সে, কিংবা আমি ও সে, বা আমি ও তুমি, এই মিলে কি হয়? আমরা। ঠিক আছে, আমি ও তুমি, আমি ও সে, তিনি, আমি এবং সে, এরকম হলে কি হয়? আমরা বা উই। ঠিক আছে, তার মানে লেটস যখন আমরা বলছি, তখন আমি মূলত কাকে অ্যাড্রেস করে বলছি? আমাকে অ্যাড্রেস করে বলছি। আমি এবং আমার সাথে যারা আছে তাদেরকে অ্যাড্রেস করে কথা বলছি। সেই জন্য ট্যাগ কোয়েশ্চেনটা হয় উই। ট্যাগ কোয়েশ্চেনটা হবে এই জন্য উই। লেটস গো টু দ্য পার্ক। ঠিক আছে, বাট এরকম যদি হয়, এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে ট্যাগ কোয়েশ্চেনটা কি হবে? এখানে লেটস আছে, এখানে আমরা এখানে সাবজেক্ট হিসেবে ইউজ করেছি উই, কিন্তু এখানে তো লেটস নেই, এখানে আছে শুধুমাত্র লেট। এখানে আমরা ট্যাগ কোয়েশ্চেন কি বসাবো? এখানে ট্যাগ কোয়েশ্চেনে উই বসানো যাবে না, এখানে ট্যাগ কোয়েশ্চেনে ইউ।
কারণ এখানে গো এই কাজটা করার কথা হলো ইউ এর। এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, এটাও ইম্পারেটিভ সেন্টেন্স, বাট এটা এমন একটা ইম্পারেটিভ সেন্টেন্স যেখানে সাবজেক্ট হিসেবে আছে ইউ, কিন্তু এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স যেখানে সাবজেক্ট হিসেবে আছে উই। ঠিক আছে, তো এই জিনিসটা মাথায় রাখবে যে লেট থাকলে হবে ইউ আর লেটস থাকলে হবে উই। ঠিক আছে, কারণ এখানে এই কাজটা করতে বলছি ইউকে, আমার সামনে যে আছে তাকে বলছি যে ওকে যেতে দাও, এই জন্য ওখানে ইউজ করেছি ইউ। আর এখানে বলছি লেটস গো টু দ্য পার্ক, মানে কি চলো আমরা পার্কে যাই, চলো আমরা পার্কে যাই, সেজন্য এখানে হয়েছে উই। আচ্ছা, নেক্সট যে রুলটা আছে সেটা হলো আই অ্যাম এর রুল। এটাও একটা এক্সেপশনাল রুল। এটার রুল আমরা অলরেডি একটু ডিসকাস করে এসেছি, এখানে আমরা আর একটু ডিসকাস করব। আই অ্যাম যখন থাকবে, আমরা তো নর্মালি জানি যে সেন্টেন্সটা স্টেটমেন্টটা যদি পজিটিভ হয় বা অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট হয় তাহলে ট্যাগ কোয়েশ্চেনটা হবে নেগেটিভ। তো যখন আই অ্যাম দিয়ে একটা পজিটিভ সেন্টেন্স আমি লিখবো বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমি লিখবো, আই অ্যাম আ বয়, তার মানে এখানে অবশ্যই একটা নেগেটিভ ট্যাগ কোয়েশ্চেন বসবে। এবং সেই নেগেটিভ ট্যাগ কোয়েশ্চেনটা কিভাবে বসবে, এই অ্যাম এর নেগেটিভ ফর্ম বসবে। এবং অ্যাম এর নেগেটিভ ফর্ম আমরা নর্মালি জানি এইন্ট, কিন্তু এখানে এইন্ট বসবে না, এখানে বসবে আরএন্ট। ঠিক আছে, আচ্ছা, নেক্সট যেটা দেখবো আমরা সেটা হলো নাথিং নোবডি নান, এই রুলটা। এখানে নাথিং নোবডি নান, ঠিক আছে, এখানে নাথিং নোবডি নান এদেরকে দিয়ে যখন আমরা কোনো সেন্টেন্স লিখি, এরা তো নর্মালি তোমার প্রোনাউন, এটা তো প্রোনাউন, এদেরকে দিয়ে যখন আমরা সেন্টেন্স লিখি তখন আমরা কখনোই ভার্বটাকে নেগেটিভ করি না। কিন্তু ভার্বটাকে যদিও আমরা নেগেটিভ করছি না, এই সেন্টেন্সটা একটা নেগেটিভ সেন্টেন্স। কেন? কারণ এখানে আমাদের সাবজেক্টটা নেগেটিভ, আমাদের সাবজেক্টটা নেগেটিভ। এখানে সাবজেক্টটা নেগেটিভ হওয়ার জন্য সেন্টেন্সটা নেগেটিভ হয়ে গেছে, যদিও এখানে আমাদের ভার্বটা অ্যাফার্মেটিভ অবস্থায় আছে। আমি আরো একবার একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, যেমন নোবডি গোজ দেয়ার, ঠিক আছে, নোবডি গোজ দেয়ার, আর এখানে লিখলাম হি ডাজ নট গো দেয়ার। খেয়াল করে দেখো এখানে ভার্বের সাথে নট আছে, সেজন্য এই সেন্টেন্সটাকে আমরা বলছি নেগেটিভ সেন্টেন্স। কিন্তু এখানে ভার্বের সাথে নট নেই বা না বাচক কোনো শব্দ নেই, স্টিল এটাকে আমরা নেগেটিভ সেন্টেন্স হিসেবে কাউন্ট করে থাকি, কারণ এখানে না বাচক একটা সাবজেক্ট আছে। এই সাবজেক্টটা হলো না বাচক। এরকম আরো কি কি সাবজেক্ট আছে, নাথিং আর নান। তো এই সাবজেক্টগুলো যখন কোনো সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে থাকে, তখন ভার্বটা যদি নেগেটিভ নাও হয় তবুও আমরা ট্যাগ হিসেবে অ্যাফার্মেটিভ ট্যাগ ইউজ করব, কারণ এই সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, তার মানে ভার্ব দেখে কনফিউজড হওয়া যাবে না যে এই সেন্টেন্সটা নেগেটিভ নাকি পজিটিভ। ঠিক আছে, এখানে সেন্টেন্সটা নেগেটিভ, সেজন্য আমরা এখানে কি লিখব, ডু দে। ঠিক আছে, নাথিং ইজ রং। তো দেখো এখানে এক্সাম্পল আছে, নাথিং ইজ রং, সেন্টেন্সটা এখানে হওয়ার কথা ছিল, যেহেতু এখানে ইজ আছে, এখানে হওয়ার কথা ছিল ইজেন্ট, কিন্তু ইজেন্ট হয়নি, এখানে হয়েছে ইজ। নো বডি কল্ড, ঠিক আছে, নো বডি কল্ড, এখানে হওয়ার কথা ছিল ডিডেন্ট দে, যেহেতু এখানে শুধুমাত্র কল্ড আছে, বাট স্টিল এখানে হয়েছে কি ডিড, কারণ সেন্টেন্সটা এই সাবজেক্টের কারণে নেগেটিভ হয়ে গেছে। নান অফ দেম অ্যারাইভড, ডিড দে, নান অফ দেম, এখানে অ্যারাইভটা আছে হলো অ্যাফার্মেটিভ ফর্মে বা পজিটিভ ফর্মে, বাট স্টিল এখানে আমরা অ্যাফার্মেটিভ ইউজ করেছি কেন, কারণ সেন্টেন্সটা নেগেটিভ। আচ্ছা, এরপর আছে হলো উইথ ইউজ টু। ইউজ টু মানে কি? ইউজ টু মানে অতীতে একটা কাজ কারো কোনো একজনের, মানে যে সাবজেক্ট সেন্টেন্স যে সাবজেক্ট আছে সে অতীতে একটা কাজ করার অভ্যাস ছিল কারো, এরকমটা বোঝানোর জন্য
আমরা ইউজড টু ইউজ করে থাকি, ঠিক আছে? যেমন আই ইউজ টু গো টু স্কুল, আমি স্কুলে যেতাম, আমি স্কুলে যেতাম। আই ওয়েন্ট টু স্কুল মানে আমি স্কুলে গিয়েছিলাম, আর আই ইউজ টু গো টু স্কুল এটা মানে হলো আমি স্কুলে যেতাম। অতীতের কোনো কাজের অভ্যাস বোঝানোর জন্য আমরা ইউজ টু ইউজ করে থাকি। তো দেখো, হি ইউজ টু প্লে দ্য পিয়ানো, এই ইউজ টু যখন থাকবে তখন আমরা ট্যাগ কোয়েশ্চেন হিসেবে ইউজ করব ডিডেন্ট, ঠিক আছে? হি ইউজ টু প্লে দ্য পিয়ানো, এখানে ইউজড টু যেহেতু এটা পাস্ট ফর্মে আছে এখানে ডিড হয়েছে এবং এখানে আমরা ট্যাগ কোয়েশ্চেন ইউজ করেছি ডিডেন্ট। আচ্ছা, উইথ হ্যাভ অ্যাজ আ মেইন ভার্ব। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, I have a cow আর I have been ill, দুইটা সেন্টেন্সের হ্যাভ এর মধ্যে পার্থক্য কোথায়? এই দুইটা সেন্টেন্সের হ্যাভ এর মধ্যে পার্থক্য হলো এইখানে হ্যাভটা দ্বারা বোঝানো হচ্ছে মালিকানা, আর এইখানে হ্যাভটা দ্বারা কোনো মালিকানা বা এমন কিছুই বোঝানো হচ্ছে না, এখানে হ্যাভ দ্বারা পারফেক্ট টেন্সকে বোঝানো হচ্ছে। তো হ্যাভ যখন মালিকানা বোঝায়, হ্যাভ যখন মালিকানা বোঝায় তখন আমাদের হ্যাভটা মূলত একটা প্রিন্সিপাল ভার্ব হিসেবে ইউজ হয়, এবং প্রিন্সিপাল ভার্ব হিসেবে যখন ইউজ হয় তখন আমরা এই হ্যাভের ট্যাগ কোয়েশ্চেন হিসেবে ইউজ করি ডু, ডাজ এবং ডিড। তখন আমরা এই আই হ্যাভ বিন ইল এইটার ট্যাগ কোয়েশ্চেন যেমন হবে হ্যাভেন্ট আই, এইটার ট্যাগ কোয়েশ্চেন কিন্তু হ্যাভেন্ট আই দিলে হবে না, এইটার ট্যাগ কোয়েশ্চেন দিতে হবে ডু আই, এটার ট্যাগ কোয়েশ্চেন হবে ডু আই, আর এটার ট্যাগ কোয়েশ্চেন হবে হ্যাভেন্ট আই, ঠিক আছে? কারণ এখানে হ্যাভটা হলো অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ইউজ হয়েছে, আর আমরা জানি মেইন সেন্টেন্সে যেটা অক্সিলিয়ারি ভার্ব থাকবে আমরা ট্যাগ কোয়েশ্চেনে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে সেটা ইউজ করব, ঠিক আছে? কিন্তু এই সেন্টেন্সটাতে হ্যাভটা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে নেই, এই সেন্টেন্সটাতে হ্যাভ আছে হলো প্রিন্সিপাল ভার্ব হিসেবে, আর প্রিন্সিপাল ভার্ব হিসেবে যদি থাকে তাহলে আমরা কি করি? তাহলে আমরা এই সেন্টেন্সের এই ভার্বের টেন্স অনুযায়ী আমরা ওখানে একটা ডু ভার্ব ইউজ করি। সেই জন্য এখানে আই হ্যাভ আ কাউ যেহেতু প্রিন্সিপাল ভার্ব, মালিকানা বোঝানোর ফলে এটা প্রিন্সিপাল ভার্ব, সেজন্য আমরা এখানে ডু ভার্ব ইউজ করেছি, এই জন্য এখানে আমাদের হয়েছে ডু আই। ঠিক এরকম আরও কিছু এক্সাম্পল হলো দে হ্যাভ আ কার, এখানে হয়ে গেছে কি ডোন্ট দে, সরি এখানে ডোন্ট হবে, দে হ্যাভ আ কার এখানে হয়েছে ডোন্ট দে, কারণ এখানে হ্যাভ একটা প্রিন্সিপাল ভার্ব। শি হ্যাড আ ক্যাট, শি হ্যাড আ ক্যাট এখানে হয়েছে ডিডেন্ট শি, কেন ডিডেন্ট শি হয়েছে? কারণ এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। এরপরে আছে দেখো উইথ দেয়ার ইজ অ্যান্ড দেয়ার আর, এখানে আমাদের সেন্টেন্সের ট্যাগ কোয়েশ্চেনটা হবে ইজেন্ট দেয়ার অথবা আরএন্ট দেয়ার। যদি সিঙ্গুলার হয় মানে সেন্টেন্সের এখানে যদি ইজ থাকে তাহলে আমরা এখানে ইজেন্ট দেয়ার দেব, আর যদি এখানে তোমার ইয়ে থাকে কি বলে প্লুরাল থাকে তাহলে আমরা এখানে কি দেব? তাহলে দেব এখানে দেব প্লুরাল, ঠিক আছে? এখানে আরো ইয়া হবে অবশ্য। আচ্ছা, এই জিনিসগুলো একটু মিস গেছিল। দেখো, তার মানে কোনো সেন্টেন্সে যদি দেয়ার থাকে এইভাবে যে দেয়ার ইজ এটা, দেয়ার ইজ ওটা, দেয়ার আর সেটা, দেয়ার হ্যাভ বিন এটা সেটা, এরকম যদি থাকে তাহলে কি হবে? তাহলে এই আমাদের প্রোনাউন হিসেবে সরি সাবজেক্ট হিসেবে এখানে ইউজ হবে দেয়ার, আর এইখানে যা ছিল সেটার উল্টা ফর্ম বা নেগেটিভ ফর্ম বা অ্যাফার্মেটিভ ফর্ম এটা ইউজ করা হবে। যেমন এখানে আছে দেয়ার ইজ এ প্রবলেম, সেজন্য এখানে আমরা ইউজ করেছি
ইজেন্ট দেয়ার, এখানে ইজ আছে, অ্যাফার্মেটিভ হিসেবে আছে, আমরা এখানে ইজেন্ট দেয়ার ইউজ করেছি। এখানে দেয়ার ওয়্যার ম্যানি পিপল, আমরা এখানে ওয়্যার ছিল সেজন্য এখানে ওয়্যারেন্ট ইউজ করেছি। যদি এমন হতো দেয়ার আর ম্যানি পিপল, তাহলে আমরা এখানে ট্যাগ কোশ্চেন লিখতাম আরএন্ট দেয়ার। সহজ কথা হচ্ছে দেয়ার দিয়ে যখন এরকম কোনো সেন্টেন্স লেখা হবে, দেয়ার যখন সাবজেক্ট হিসেবে থাকবে তখন আমরা এখানেও সাবজেক্ট হিসেবে দেয়ারই ইউজ করব, আর ভার্ব হিসেবে ইউজ করব এখানে যে ভার্বটা থাকবে সেটা। ঠিক আছে? আচ্ছা, যদি এরকম থাকে there will be time, তাহলে এখানে কি হবে? এখানে হবে won't there be। এখানে একটু আমাদের কারসাজি করা লাগছে, সেই কারসাজিটা কি, যে এখানে বি ভার্ব আছে আলাদা করে, সেই জন্য আমাদের এখানে একটা বি ভার্ব আলাদা করে ইউজ করতে হয়েছে। এছাড়া বাকি রুলটা দেখো সেম, বাকি রুলটা কি হবে সেম, এখানে উইল আছে সেজন্য এখানে won't ইউজ করেছি। ঠিক আছে? আচ্ছা, এরপর আছে হলো উইথ সেন্টেন্সেস বিগিনিং উইথ দিস বা দ্যাট ইজ, সেসব সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ইউজ করব ইজেন্ট ইট, ইজেন্ট দিস বা ইজেন্ট দ্যাট, এগুলো আমরা ইউজ করব না। ঠিক আছে? যেমন দিস ইজ ইউর পেন, এখানে দিস আছে সাবজেক্ট হিসাবে আমাদের এখানে দিস ইউজ করার কথা, কারণ দিস তো একটা প্রোনাউন। কিংবা এখানে আছে দ্যাট ওয়াজ অ্যামেজিং, এখানে আমাদের সাবজেক্ট হিসেবে দ্যাট ইউজ করার কথা, কারণ দ্যাট একটা প্রোনাউন। কিন্তু না, এটা যেহেতু এই রুলগুলো যেহেতু এক্সেপশনাল রুলস, এগুলো বাই ডিফল্ট এমনি হয়, সেজন্য আমাদের এখানে ওই কমন সেন্স খাটিয়ে এখানে দিস বা এখানে দ্যাট বসিয়ে দিলে হবে না, এখানে বাই ডিফল্ট ইটই হবে, ইট ছাড়া অন্য কিছু হবে না। আচ্ছা, এরপর আছে হলো উইথ এক্সপ্রেশনস লাইক ইটস টাইম বা ইটস ইম্পর্টেন্ট এটসেট্রা, আমরা কি ইউজ করব? ইউজ ইজেন্ট ইট অর মোডাল ভার্বস ডিপেন্ডিং অন দ্য কনটেক্সট। আচ্ছা, মোডাল ভার্ব ডিপেন্ডিং অন দ্য কনটেক্সট সেটা আমরা পরে দেখতেছি, আগে এই পার্টটা দেখি যে ইউজ ইজেন্ট ইট কিসের ক্ষেত্রে, যে ইটস টাইম, ইটস ইম্পর্টেন্ট, এসব ক্ষেত্রে। কিছু কখনো এরকম সেন্টেন্স থাকে না, ইটস ইম্পর্টেন্ট টু অ্যাটেন্ড, তারপরে ইটস নেসেসারি টু টেক হেলদি ফুড, it's necessary to study before exam, it is essential to study before exam, এই ধরনের সেন্টেন্স যেগুলো থাকে সেসব ক্ষেত্রে আমরা কি ইউজ করব? সেসব ক্ষেত্রে আমরা ট্যাগ হিসেবে ইউজ করব ইজেন্ট ইট। ঠিক আছে? সহজ কথা, এখানে যে সাবজেক্ট থাকবে সেই হিসাব করে আমরা এখানে ইউজ করব। যদি এখানে ইটস নট ইম্পর্টেন্ট থাকতো তাহলে আমরা এখানে ইউজ করতাম ইজ ইট। আচ্ছা, ইটস টাইম উই লেফট, এখানে হয়েছে কি ইজেন্ট উই। কিন্তু এখানে কি হয়েছে, এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হলো যে এই ইটস টাইম এটা একটা স্পেশাল ধরনের একটা ফ্রেজ। এক্সেপশনাল রুলের মধ্যে এর নিজে একটা স্পেশাল টাইপ অফ ফ্রেজ। আমরা রাইট ফর্ম অফ ভার্বের সময় পড়েছি যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম থাকলে পরবর্তীতে ভার্বের পাস্ট ফর্ম হয়। তো এটা সেরকম একটা স্পেশাল টাইপ অফ তোমার ফ্রেজ, সেজন্য এখানে ইজেন্ট ইট যেমন হবে, এখানে ডিডেন্ট উইও পসিবল। ঠিক আছে? আচ্ছা, নেক্সট আছে হলো উইথ নাইদার বা নট, এগুলোর ক্ষেত্রে আমরা পজিটিভ ট্যাগ ইউজ করব। একটু আগে এরকম আইডেন্টিক্যাল একটা রুল আমরা পড়েছি, সেটা হলো নাথিং, নোবডি, নান, এগুলো যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে থাকে তাহলে সেই সেন্টেন্সের ভার্বটা যদিও দেখতে পজিটিভ, আমরা সেই সব সেন্টেন্সের ক্ষেত্রে নেগেটিভ ধরে নিয়ে আমরা পরবর্তীতে পজিটিভ ট্যাগ ইউজ করব। ঠিক সেরকমই একটা রুল এখানে আছে নাইদার আর নট দিয়ে। নাইদার আর নট দিয়ে, নাইদার এবং নট এরা হলো নেগেটিভ সাবজেক্ট। ঠিক আছে? এবং নাইদার অফ দেম কেম, মানে কেউ আসেনি। ঠিক আছে? কেউ আসেনি, সেন্টেন্সটা আসলে নেগেটিভ। কেউ আসেনি, এখানে তোমার কেম, এখানে নট কেম না থাকা সত্ত্বেও এই সেন্টেন্সটাকে আমরা নেগেটিভ হিসেবে ধরে নিচ্ছি, কারণ এখানে আমাদের সাবজেক্টটা নেগেটিভ নাইদার, সেজন্য আমরা এখানে ট্যাগ ইউজ করেছি পজিটিভ ট্যাগ। ঠিক সেরকমই আছে নট ডাজ হি কেয়ার, এখানেও হয়ে গেছে পজিটিভ ট্যাগ। ঠিক আছে?
তো এই হচ্ছিল আমাদের ট্যাগ কোয়েশ্চেনের কিছু রুলস। যদি কোনো ধরনের বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই জানাবে। আর গ্রামারের আরো কোন কোন টপিকে তোমাদের বিশেষভাবে প্রবলেম আছে অবশ্যই আমাদেরকে বলবে, আমরা সেগুলো নিয়ে আবার নতুন নতুন ভিডিও বানাবো। টিল দেন স্টে ফাইন। আরেকটা কথা বলে যাই, সেটা হলো যে গ্রামারের টপিক অবশ্যই তোমাদের নিজেদেরকে প্র্যাকটিস করতে হবে। আমি যদি গুলিয়ে খাইয়েও দিই তোমাদের রুলগুলো, তোমরা যদি প্র্যাকটিস না করো তোমরা অবশ্যই ভুলে যাবে, এবং আমরা নিজেরাও ভুলে যাই। আমরা তোমাদের প্রত্যেকটা ক্লাসে তোমাদেরকে পড়ানোর আগে আমরা নিজেরা একবার করে পড়ি, ঠিক আছে? আমরা কিন্তু ছোটবেলা থেকে অনেক পড়েছি, এগুলো প্রত্যেকটা ক্লাসেই পড়েছি। সেই ক্লাস 6 থেকে আমরা যখন ক্যাডেট কোচিং করতাম তখন থেকে পড়ছি এই গ্রামারের রুলগুলো। পড়তে পড়তে আমরা সেই রুল দিয়ে আমরা ভার্সিটিতেও চান্স পেয়েছি। এখন ভার্সিটিতেও 2 বছর চলে গেছে, স্টিল তোমাদের প্রত্যেকটা ক্লাসের আগে আমাদের নিজেদেরকে স্টাডি করতে হয়, কারণ এই গ্রামারগুলো পুরোটাই প্র্যাকটিসের বিষয়, ঠিক আছে? তো প্র্যাকটিস যদি না করো তাহলে আমি যদি তোমাদেরকে খুলিয়ে খাইয়ে দিই লাভ নেই, ঠিক আছে? প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। টিল দেন স্টে ফাইন। আসসালামু আলাইকুম।